আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মামুনুল থেকে শুরু করে নজরুল, প্রায় সকল মোল্লা মুন্সি একে অন্যের চেয়ে লুচ্চামিতে এগিয়ে যাচ্ছে। নিশ্চয় আপনাদের মনে আছে 501 মামুনুল হক বন্ধুর বউকে নিয়ে রিসোর্টে গিয়ে ধরা পড়ার পরে তার আপন স্ত্রী আমেনা তৈয়বাকে কি বলেছিল? তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে কইরো না। এখন কোথায় তার সেই বউ? আমরা জানি না। নির্বাচনের হলফনামায় সেই বউয়ের নাম আছে? না, নেই, আছে শুধু আমেনা তৈয়বা। এইবার আলোচনায় রয়েছেন সাতক্ষীরা 4-এর জামাতে ইসলামের মনোনীত এমপি গাজী নজরুল ইসলাম। গাজী নজরুল ইসলাম তিনি সৎ লোকের শাসন চান, তাই তো রিসোর্টে না গিয়ে, 5 স্টার হোটেলে না গিয়ে একদম সাদামাটা একটি হোটেলে, ভাঙাচোরা একটি হোটেলে সাধারণ এক নারীকে নিয়ে বিশেষ মুহূর্ত পালনকালে ধরা পড়েছেন জনতার হাতে। এইবার ইসলামপন্থীরা উঠে পড়ে লাগলো, না এটি এআই, আমাদের জনপ্রিয় নেতার মানহানি করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। ফ্যাক্ট চেকিংয়ে জানা গেল যে না, ঘটনা সত্য। গতকাল থেকে এই ভিডিওটি ঘুরছিল, কিন্তু যেহেতু একজন ব্যক্তি ব্যক্তিগত পরিসরে কি করবেন কি করবেন না তা নিয়ে আমাদের মাতামাতি করা উচিত নয় বলে এড়িয়ে গেছে। কিন্তু অবশেষে জানা গেল ওই নারীটি অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ পুরুষ, নারী নারী, নারী পুরুষ কি করবেন কি করবেন না এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আইন এই ঘটনার বিরুদ্ধে যাচ্ছে কিনা সেটা আইন দ্বারা নির্ধারিত হবে। কিন্তু আমরা অনেক সময় মোরাল পুলিশিং করি, কাউকে প্রেম করতে দেখলে, কাউকে পার্কে বসে কথা বলতে দেখলে, বা ব্যক্তিগত পরিসরে হানা দিয়েও আমরা বোঝাতে চাই যে অন্য ব্যক্তিটি কি করবে কি করবে না, ধর্ম কি বলে, রাজনৈতিক আদর্শ কি বলে, সেটা দ্বারা বিবেচনা করি। এখন এই মোল্লা মুন্সিদের বেলায় এই মোল্লা তার নাতির বয়সী এক মেয়েকে বাধ্য করেছে তার সাথে ব্যক্তিগত মুহূর্ত পালন করতে। আসলেই তারা সৎ লোক। চাইলে তো পারতো একজন নায়িকাকে নিয়ে 5 স্টার হোটেলে যেতে, সেটা করেনি। সততা দেখুন। আশেপাশে থাকা বাচ্চা মেয়ে, তারা যদিও বলবে এটি নবীর সুন্নত, আমি সে বিষয়ে যাচ্ছি না, অপ্রাপ্তবয়স্কা এই কিশোরীকে বাধ্য করেছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার সাথে যৌনকর্ম করতে। এই ভিডিওটা অনেক দীর্ঘ, সেটি আর না দেখাচ্ছি। আরও অন্তরঙ্গ মুহূর্ত আমরা না দেখি, বুঝতে পারছি এখানে কী ঘটেছে। তো এইবার দেখুন তো, এই এই ব্যক্তিটি অর্থাৎ গাজী নজরুল ইসলাম, এই জামাতি নুরানি চেহারা সম্মিলিত নেতা, তার রাজনৈতিক প্রচারণায় টেলিভিশন ইন্টারভিউতে কি বলছে নারী সম্পর্কে? সে বলছে নারীরা ঘরে থাকবে, একান্তই যদি বাইরে যেতে হয় তাহলে একজন গার্ডিয়ান নিয়ে, ওরা মারহাম কি যেন বলে, তো যার সাথে যৌন সঙ্গম করা যাবে না, অর্থাৎ আপন ভাই, বাবা, এইরকম ব্যক্তিকে নিয়েই বাইরে যেতে হবে। অর্থাৎ নারীরা স্বাবলম্বী নন একা চলাফেরার জন্য। তারা মনে করে একা কোনো নারী চলাফেরা করলে তাদের মতো মোল্লা মুন্সিরা ধর্ষণ করে ফেলবে। তো এই কথা বলা ব্যক্তি আর এক কিশোরীকে নিয়ে ব্যক্তিগত মানে সুন্নত জান্নাতে যাওয়ার টিকিট দিচ্ছে, বদ্ধ করে, এবং হানা দেওয়ার পরে ভুল স্বীকার করলো। শুনুন তার রাজনৈতিক বক্তব্যগুলো। এবার দেখুন তার রাজনৈতিক প্রচারণায় তাদের যারা কর্মী, অর্থাৎ জামাত ইসলামের নারী যে কর্মীরা রয়েছে, তাদেরকে পর্দার আড়ালে বসে কথা বলছে, অর্থাৎ আউটডোরে, বাইরে পর্দাটা নিয়ে অন্য নারীদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, কারণ ওই নারীদের মুখ দেখা নিষিদ্ধ তাদের ভাষায়। কিন্তু রিসোর্টে, হোটেলে ওইটা খুব আরাম। সাতক্ষীরাকে কি সম্মানিতই না করলো। মামুনুল হক করেছিল পুরো তার দলবল মোল্লা মুর্শিদদেরকে, আর এই গাজী নজরুল ইসলাম সাতক্ষীরাকে। কারণ জামাতি আর এক মোল্লা, আর এক এমপি আমির হামজা বলেছিল আল্লাহ যদি কাউকে জান্নাতে দেয় তাহলে প্রথম সাতক্ষীরা থেকে শুরু করবেন। শুনুন সেই আমির হামজার বক্তব্য। এবার বুঝলেন তো কেন আল্লাহ জান্নাত সাতক্ষীরা থেকে শুরু করবেন। এবার চলুন আর এক জামাতি নারী, তার বক্তব্য শুনি। মাহমুদা মিতু সম্ভবত নাম, যদিও তার সমালোচকরা তাকে জামাতের সেবাদাসী বলে থাকেন, কিন্তু এই নারীকে আমি সেবাদাসী বলবো না। তিনি পেশায় একজন সম্ভবত ডক্টরদের যা অবস্থা।
স্বঘোষিত রাজাকারের বাচ্চারা তো এরকমই হবে এবং তাদের রাজনৈতিক বক্তব্যও এরকম হবে। মামুনুল যখন লুচ্চামি করতে গিয়ে ধরা পড়েছিল তখন কিন্তু তার পক্ষে অসংখ্য মোল্লা মুন্সিরা দাঁড়িয়েছিল, বলেছিল মামুনুল হক নামাজ আদায় করতে রিসোর্টে গেছে। এইবারও তার ব্যতিক্রম ঘটবে না। এদের মতো ধর্মীয় সন্ত্রাসী যেগুলো আছে, ধর্ম ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু অলরেডি এই মোল্লার অর্থাৎ গাজী নজরুল ইসলামের পক্ষ নিয়ে নিয়েছে। বলছে আল্লাহ এই গাজী নজরুল ইসলামকে জান্নাত নসিব করুক। অবশ্য ধর্ষক আর এক ধর্ষকের পক্ষ নেবে, হিপোক্রিট আর এক হিপোক্রিটের পক্ষ নেবে, তাই না? জামাত শিবিরের যে ছাত্রী সংস্থা রয়েছে একটি নামেই, আর ছাত্র শিবির, এই পোলাপানগুলো এখন হাউমাউ করে কাঁদছে। কাঁদার পরে আবার বলছে এগুলো করা যায়, ইনিয়ে বিনিয়ে এই ভণ্ডামির, এই লুচ্চামির বৈধতা দিচ্ছে। এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখলাম? যেই পথে মামুনুল সেই পথে নজরুল। যে ঘটনাগুলো আমরা দেখতে পাই না সেগুলো রয়ে যায় আড়ালে। অর্থাৎ প্রতিনিয়ত মোল্লা মুন্সিরা বাইরে অর্থাৎ মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ওয়াজ মাহফিলের মাচায় বসে আমাদেরকে শেখায় নারীদেরকে কিভাবে নির্যাতন করতে হবে, নারীদেরকে কিভাবে অবদমিত করে রাখতে হবে। নারীরা এই সমাজের কলঙ্ক, নারীরা জিন্স পরলে ভূমিকম্প হয়, নারীরা স্বাভাবিক কাপড় চোপড়ে বাইরে গেলে তাদেরকে বলে এরা জেনাকারী। অথচ এই কাজগুলো বেশি বেশি তারা করে। এরাই সবচেয়ে বেশি পর্ন দেখে পারভার্ট হয়, নারী না পেলে বাচ্চা শিশুদেরকে, ছেলে শিশুদেরকে ধর্ষণ করে। প্রতিনিয়ত মাদ্রাসা মক্তবে কি ঘটে তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। কিন্তু আমরা এই ভণ্ড বদমাশ লুচ্চাগুলোর বিচার করতে পারি না, কারণ তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, লেবাস দেখে আপনারা বিচার করেন। এদের কাছে আমাদের কোনো সন্তান নিরাপদ নয়। দেখুন, এই অপ্রাপ্তবয়স্কা এই কিশোরীকে নিয়ে সে হোটেল রুমে গিয়ে যা করলো, আপনার মা বোনদের সাথে করলে আপনার কেমন লাগবে? আপনার সন্তানকে জান্নাতে পাঠানোর জন্য মাদ্রাসায় পাঠাচ্ছেন, মোল্লা বলাৎকার করে দিচ্ছে, আপনি কিছু বলছেন না বা লুকানোর চেষ্টা করছেন, পাছে ইসলামের মাদ্রাসার মক্তবের বদনাম হবে। আপনার ইজ্জত বাঁচছে না, কার ইজ্জত বাঁচাতে চাইছেন? নাকি আপনিও এদের মতো হিপোক্রিট? আমি ভিডিওর মাঝখানে যে কথাগুলো বলছিলাম, প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারেন উভয়ের সম্মতিতে, এবং আপনি যে জিনিস করবেন না বলে ঘোষণা দেন, যে জিনিসকে মানুষকে নিরুৎসাহিত করেন, সেই জিনিস আপনি করতে পারেন না। নারীদেরকে আপনি ভোগ্য প্রাণী, ভোগ্য বস্তু, সেক্স স্লেভ মনে করেন, সেক্স ডল মনে করেন, তাদের দেখলেই আপনার ইমানে আঘাত লাগে। শেখ হাসিনা কিভাবে এই বাংলাদেশে মোল্লা মুর্শিদের তোষণ করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মাদ্রাসায় রূপান্তর করেছিলেন, এবং তার বর্তমান রাজনৈতিক অবস্থান, তার দলের নেতাকর্মীদের অবস্থান সবকিছুই আপনাদেরকে স্পষ্ট। আপনি অপরাধ করবেন, সেই অপরাধ আপনার দিকে ধেয়ে আসবে না, এমন হতেই পারে না। এই মোল্লা মুন্সিরা যারা নারীদের পেটে জন্মে নারীদেরকে ঘৃণা করে, নারীদেরকে দমিয়ে রাখতে চায়, তাদের চরিত্র নিয়ে কথা বলে, তারা তাদের চরিত্র হারাবেই। এটাই কার্মা ইজ এ বিচ, কথাটি আছে না, এই টার্মটি মনে রাখবেন। এবং যারা অভিভাবক রয়েছেন, ছেলে বা মেয়ে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার আগে 10 বার ভাবুন, এবং এই জান্নাতের টিকিট বিক্রিকারী মোল্লা মুন্সিদের কাছ থেকে 100 হাত দূরে থাকুন। এদেরকে লিল্লা দেবেন না, খয়রাত দেবেন না, কারণ আপনার লিল্লার টাকায়, খয়রাতের টাকায় আপনার বাড়িতে ভাত খেয়ে ওই ভাত দিয়ে যে শক্তি সঞ্চয় করবে, সেটা দিয়ে আপনার শিশুকে, আপনার মাকে, আপনার বোনকে ধর্ষণ করবে। আপনি যদি এই কাজগুলোকে সুন্নতি কাজ মনে করেন, জান্নাতি কাজ মনে করেন, এটা আপনার ব্যাপার, আপনি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করুন। এই যে কাজী নজরুল ইসলামের যে পাইজামি, এই কাজী নজরুল ইসলামের পাইজামি, এটা আপনার কি পাইজামি বুঝেন? তো তার তো একটা বড় পাজি আছে, আমির হারামজাদা নাকি ফারামজাদা আছে, আরো বড় পাজি। সে কি কইছে জানেন? মানে এখন তো বলতে পারতেছে না ডাইরেক্ট, জামাতের আমির যা করছে, জামাতের ওই এমপি যা করছে সব জায়েজ, হালাল করতে তো পারতেছে না। তাই কি ফতোয়া দিয়েছে শুনছেন তো? যে আল্লাহ নাকি যখন বেচতে দেওয়া শুরু করবো, সাতক্ষীরা থেকে আগে শুরু করবো। মানে জামাতি বুদ্ধি রে ভাই, গল্পটা মনে আছে তো আপনাদের? মানে এদের ফতোয়ার অভাব নাই। এদের উপরে সূরা মুগী, সূরা ঠগী এগুলো নাজিল হয়। সূরা মুগী, জামাতের উপরে যে সূরা নাজিল, সূরা মুগী, সূরা বগী, সূরা ঠগী, এগুলো নাজিল হয় জামাতের উপরে। যার জন্যই তারা দেখবেন 2 দিন পরে পরে তাদের আকাম কুকামের ফতোয়ার পক্ষে
পক্ষে ফতোয়া নাজিল বানায় ফেলে, ফতোয়া বানাইতে তো দেরি হয় না। এরা কয়দিন পরে দেখবেন বাংলাদেশে যে যে বলৎকার হয় না মাদ্রাসার পক্ষে ফতোয়া তো অলরেডি বানায় ফেলছেন, হলে একটা হয় কেমনি। প্রথমে যখন এটা পুরো ফেসবুক তো গতকাল থেকে এখন পর্যন্ত পুরো জামাতের এই গাজী নজরুল ইসলামের পাইজামি ময় হয়ে গেছে, আমরা দেখলাম। সবচেয়ে আমি কিন্তু প্রথমে এটাকে এআইরই ভাবছিলাম, বিশ্বাস করেন, শুধু জামাতিরা না, মানে আমি ভাবছি ওরা তো বলবে, আমি বলছি যেহেতু জামাতি বট বাহিনী সবার বিরুদ্ধে লাগে এআই দিয়ে, মানে এবার জামাতি বটের বিরুদ্ধে কোনো বট বাহিনী লেগেছে, আমিও ভেবেছিলাম। সত্যি কথা যেটা, সত্যি আপনি বিষয় এত সুন্দর একটা ঘটনা নিয়ে আমি কথা বলতাম না, আমিও প্রথমে সন্দেহ করেছি যে এটা বোধ হয় এআই দিয়ে বানানো, এবং জামাতও সেই দাবি করলো। তারপরে কি করলো, তারপরে জামাতের এমপি পাজি নজরুল ইসলাম বলল যে এটা তার জেনুইন, এটা তার দ্বিতীয় বউ। আচ্ছা, দ্বিতীয় বউ 23 সালের ঘটনা 26 সালে বিয়ে হয় কেমনে? একান ঘটনা। মানে এরকম মিথ্যা জামাত, মানে মুনাফেক, মিথ্যাবাদী, আপনাদের আর কত বলবো? আর কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস নেই? এরা বাপ জিন্দা থাকলে মেরে ফেলায়। এরা এদের ছাত্র সংগঠনের নেতা যদি কোনো কারোর সাথে লুচ্চামি করে, ধরা পড়ে, প্যাট বানায়, সেটা রেভলিউশন করে, মামলা যখন হয় তখন ঘুমের নাটক করে, পাগলের নাটক করে, আবার তাকে বৈধতা দেওয়ার জন্য বলে সাহাবীরা এবং নবীরা, আরেকজনের বউ দেখলে বলতো তোর বউ আমার দিয়ে দে। এই ফতোয়া শেষে হাজির করলো। এখন এই ফতোয়ার উপরে তার কোনো ফতোয়া নেই, এখন কি হাজির করবে? এখন একটা মুতা বিবাহ হাজির করতে পারে, কিন্তু মুতা বিবাহ যেহেতু সুন্নি ইরান, সিয়া ইরানের, তাই এটা তো প্রমোট করতে পারে না। এই মুরুদে তো তাদের কোলাইতেছে না বলতে, নাহলে এতক্ষণ দেখতেন যদি এইখানে সিয়ার অধ্যুষিত থাকতো, তাহলে দেখতেন ঘন ঘন লম্পট্ট করতো, আর ধরা বলে কইতো যে 3 দিনের বিয়ে করছে, মুতা বিবাহ করতো। আর মুতা বিবাহ করলে তো ধরাকে মৌলবীরা ছাই দিয়ে ধরবে, তাই বলে না। তাই কি বলে যে তারা এই করেছে সেই করে বিয়ে করছে। আচ্ছা, যারা বাপ দেখালো মেয়ের, ওরা দেখলে তো মনে হয় আর পোলার চেয়েও ছোট। আমার ধারণা যে কাজী নজরুল ইসলাম আছে না, নাকি কাজী নজরুল ইসলাম সাতক্ষীরার যে এমপি, অনুরোধের আসরের এমপি, এখন বুঝতে পারছেন তো তারা কোন ইসলাম কায়েম করে। এই যে আপনাদের জামাতেদের যে বলি, এরা জামাত ইসলাম না, এরা হলো মওদুদ ইসলাম। এদের নবী হলো মওদুদি খুদাকারা, জানি না, ঠিক আছে? এরা হলো মওদুদি ইসলাম, এরা ইসলাম না। ধর্ম হইলো তাদের ইসলামের লেবা আছে এদের, এটা প্রমাণ পেয়েছেন তো। আচ্ছা, এখন ইসলামী আইনে কি বলে? ব্যভিচার করার, এই যে 501 মৌলবী মামুনুল দেখেন না, চরি পে চরি ফের বেশি নজরি, মামুনুলও কিন্তু নিজের পক্ষে কি চাপাটা না মারলো। ওইখানেও আয়সা, নবী, ফাতেমা কত উদাহরণ দিল, ওইখানেও ধর্মের ব্যবহার, মানে আকাম তো করলোই, আবার বলে যে এটা নাকি তার জন্য জরিয়া হয়ে যাবে বেহেশতে দেওয়ার। 500 হাজার লম্পট্ট করে শহীদুলের বউ নিয়ে, এখন এই জামাতে এটা কার বউ তো না, এটা বোধহয় কারো মেয়ে নিয়ে লম্পট্ট করতে গেছে। সো তাই না, এই ঘটনা আরেকটা ধরা পড়ছে তার, এমন না, মানে বুঝতে পারছেন তো এদের ইসলাম কি, এরা ক্ষমতায় গেলে কি করবে। কিন্তু ইসলামী আইন অনুযায়ী এরা তো পাথর মেরে মারতে হবে, তাই না, মারতে হবে, তাই না? একটু সরিয়ে আইন বাস্তবায়ন করে দেখান দেখি পারেন কিনা। জামাত মানে মুনাফেক, লম্পট, বদমাইশ। এই যে দেখেন জামাত, ইসলাম হলেও সুদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত বয়ান দিয়েছে, অথচ এই জামাত ইসলামী ব্যাংক দিয়ে সুদের ব্যবসা করেই খায়। তারপরও আপনাদের জামাত প্রীতি যাবে না, কারণ ওই যে পেয়ারা পাকিস্তানের দল 30 লক্ষ মানুষ হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করছে, সেগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন না, আর এগুলো না কথা বলবেন, জানি কথা বলবেন না। দ্বিতীয় স্ত্রী নাটক সাজা, হ্যাঁ দ্বিতীয় স্ত্রী, হ্যাঁ সবচেয়ে মজার বিষয় দেখেন, তার যে প্রথম স্ত্রী এবং এই লোকের শ্বশুর যে বিবৃতি দিল, দেখে দেখে পরে তা পড়তে পারে না। কারণ মিথ্যা কিভাবে বলবো বুঝেন নাই, মিথ্যা কথা বিবৃতি দিয়ে বলতে হয়, অথবা যেটা কেবল শিখে আসছে সেটা আপনি দেখে বলতে হবে। আমি কথা বলতেছি কি দেখে দেখে বলতেছি, কোনো প্রস্তুতি ছাড়াই তো বলতেছি, কারণ এখানে কোনো মিথ্যার সুযোগ নাই, যা ঘটনা তাই বলতেছি। যখন আপনি মিথ্যা বলবেন তখন আপনাকে সাজায় গোছায় বলতে হবে, তাই তারা এটা করছে। ওরা ধরা বলে দ্বিতীয় স্ত্রী, ঠিকই বলছেন। একজন লিখেছেন কি সুশান্ত পাল, ভাবারি ভাই, যে ভালো আছে, ভালো আছি, জি ভালো আছি। হ্যাঁ, আমি বুঝি না তাও মানুষ কেন এদের সম্মান দেয় কেন, কারণ এই মানুষগুলো ঝুমন দাস, ঠিক আছে, এরা হলো আরেক বাটপার, এই দেশের মানুষও বাটপার, এদেশের মানুষও বদমাইশ, শুধু নেতারা যে খারাপ তা না, এই মানুষও বদমাইশ, এদেশের মানুষও প্রচন্ড রকম ভণ্ড। দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার ঢাকায় নিযুক্ত, তিনি যাচ্ছেন সার্জেই গোরের কাছে, এটাতে কি কোনো একটা ব্যতিক্রমী ব্যাপার নয়?
তিনি বললেন তারা একটা মানে খুব লঘুভাবে উত্তর দিয়েছিলেন, সার্জেই গোর আসলে কোনো কূটনৈতিক প্রোটোকল মেনে চলেন না। এবং তিনি, তার মনে হয়েছে সেক্ষেত্রে একজন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি দেখা করবেন, হয়তো পূর্ব পরিচিতি ছিল কোনো কারণে, সে কারণেই দেখা করতে পারেন। কিন্তু দুজনের মধ্যে যখন দেখা হয়, অবশ্যই বাংলাদেশ একটা আলোচ্য বিষয় হবে, কারণ যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত, তিনি তারপরে ঢাকায় যান। ভারতের ঘোষিত নীতি হলো বাংলাদেশ একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক, এবং যুক্তরাষ্ট্র তার যেটা সে প্রকাশ্যে না বললেও এটা চাইবেই যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক। এবং তৃতীয়ত, যে চীনের প্রভাব খর্ব করার ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র এক, সেক্ষেত্রে ওই ঐক্যটা দুজনের মধ্যে আছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফরে আসছেন মোটামুটি আমাদের জানা যাচ্ছে এই মাসের শেষ নাগাদ। একটু কি বলবেন যে যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দূত হয়ে ভারতে রয়েছেন, আবার একই সঙ্গে পাশাপাশি তিনি একটা বিশেষ দায়িত্ব পালন করছেন বিশেষ দূতের, বাংলাদেশ সফরে হঠাৎ করে আসার কারণটি কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সার্জেই গোর একজন প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তি। যেমন ভারতের দীনেশ ত্রিবেদী বাংলাদেশে একজন রাজনৈতিক ব্যক্তি নিযুক্ত হয়েছে। তিনি পেশাদার কূটনীতিক নন, সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকে, তিনি এটা প্রায় প্রকাশ্যে বলেন। এবং বাংলাদেশ নিয়ে তার চিন্তিত কিনা জানি না, আমি সেটা বলতে পারবো না, কোনো কমেন্ট তিনি এখনো করেননি। কিন্তু যেহেতু তার যখন ভারতে নিযুক্তি হয়, তখন দেখুন, এটা ভারত সরকার জানতোই যে তিনি ভারত ছাড়াও তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। ফলে সেটা জেনেই তার যে এগ্রিমো, যেটাকে চুক্তি বলা হয়, সেটা সেইভাবেই করা হয়েছিল, সেই অনুযায়ী তার নিযুক্তি হয়েছে। ফলে তার এই উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ার কোথাও তার পক্ষে সফর করলে সেটা ভারত সরকারের পক্ষে আপত্তির কোনো কারণ হওয়ার কথা নয়। কিন্তু আমি এটা এখনো জানি না যে প্রোটোকল অনুসারে তাকে ভারত সরকারের কোনো অনুমতি নিতে হয়েছে কিনা বা নিচ্ছেন কিনা, সেটা হয়তো একটু পরে জানা যাবে অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বাংলাদেশে যাওয়ার কারণে আগে আপনি দেখবেন যে দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় যান, তার আগে স্যার এবং দীনেশ ত্রিবেদী তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন তার দূতাবাসে গিয়ে। তা আমি তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানতে চেয়েছিলাম যে দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার ঢাকায় নিযুক্ত, তিনি যাচ্ছেন সার্জেই গোরের কাছে, এটাতে কি কোনো একটা ব্যতিক্রমী ব্যাপার নয়? তিনি বললেন তারা একটা মানে খুব লঘুভাবে উত্তর দিয়েছিলেন, সার্জেই গোর আসলে কোনো কূটনৈতিক প্রোটোকল মেনে চলেন না। এবং তিনি, তার মনে হয়েছে সেক্ষেত্রে একজন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি দেখা করবেন, হয়তো পূর্ব পরিচিতি ছিল কোনো কারণে, সে কারণেই দেখা করতে পারেন। কিন্তু দুজনের মধ্যে যখন দেখা হয়, অবশ্যই বাংলাদেশ একটা আলোচ্য বিষয় হবে, কারণ যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত, তিনি তারপরে ঢাকায় যান। এবং হয়তো তখন দীনেশ ত্রিবেদীকে তিনি বলেও রেখেছিলেন যে আমি কোনো এক সময় ঢাকা আসব। এখন ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেখা করবেন কিনা তার এই কর্মসূচিটা এখনো ডিটেল পাওয়া যায়নি। কিন্তু সেখানে গিয়ে অবশ্যই তিনি বর্তমান যিনি মার্কিন রাষ্ট্রদূত আছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তার ওখানেই উঠবেন এবং সেখানেই কথাবার্তা বলবেন। আমার মনে হয়, যেটা মনে থাকবে আপনাদের হয়তো, যে তারেক রহমান ক্ষমতায় আসার পর মার্কিন রাষ্ট্রদূত যখন ঢাকায় নিযুক্ত হন, তিনি তার প্রথম নিযুক্তির পর যে বয়ান দিয়েছিলেন, সেই বয়ানটা সকলকে স্মরণ করতে বলবো। সেই বয়ানটা ছিল, আশা করব বাংলাদেশ সরকার চীন থেকে দূরত্ব বজায় রাখবে। তার যে সাম্প্রতিক প্রধানমন্ত্রীর চীন সফর, পাকিস্তান সম্পর্কে কিন্তু মন্তব্য করেছিলেন চীন বিষয়ক, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ট্র্যাডিশনাল বিশ্বের প্রতিযোগী হলো চীন। চীনের প্রভাব খর্ব করার তাদের একটা অন্যতম পররাষ্ট্রনীতির একটা বড় লক্ষ্য। ফলে সেক্ষেত্রে তিনি হয়তো বাংলাদেশে পৌঁছে সেখানকার
যাদের সঙ্গে অবশ্যই সরকার পক্ষের সঙ্গে দেখা করবেন, কারণ বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে কূটনীতিবিদরা খুব একটা কোনো নিয়ম কানুন মানার কিছু ব্যাপার থাকে না, তারা সবাই যার সঙ্গেই চান তার সঙ্গেই দেখা করতে পারে। আমি শুনেছি তিনি একটা ওখানে টাউন হল সভাও করতে পারেন। টাউন হল অর্থে ওখানে বিভিন্ন সাংবাদিক, সুশীল সমাজ, মানে অরাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিকেও থাকতেও পারেন, সেটা আমি জানি না কোন ধরনের রাজনৈতিক ব্যক্তি থাকবেন, এবং সেটা অনেকের সঙ্গেই তিনি সাক্ষাৎ করবেন হয়তো, বা সৌজন্য তার জায়গা থেকে ভাব বিনিময় করবেন। আহ, কিন্তু আর কোনো বিশেষ উদ্দেশ্য কি আছে? আপনাদের কোনো কোনো গণমাধ্যমে এই বিষয়টি লেখালেখি হচ্ছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে নানান ধরনের গণমাধ্যমে, সেই মুহূর্তে তার এই সফর, ঢাকা সফর একটা বিশেষ বার্তা বহন করে। আসলে কি তেমন কিছু? আমার একটা বার্তা থাকতে পারে বলে আমি অনুমান করছি, বা আমার রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে বলছি। পশ্চিমা দেশগুলোর দেখবেন সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন। তাতে শেখ হাসিনা যা বলছেন সেটাই তারা ছাপছেন অবিকৃত। অতীতে কিন্তু শেখ হাসিনার বক্তব্য পশ্চিমা সংবাদ মাধ্যমে খুব একটা প্রকাশিত হতো না। যেটা রয়টার্স দিয়ে শুরু হয়েছে, এটা ব্লুমবার্গ, এপি, জাপানের কিয়োটো এজেন্সি, সাউথ চায়না মর্নিং পোস্ট, সিঙ্গাপুর টাইমস, সিঙ্গাপুর স্ট্রেট টাইমস, এরা ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার ইন্টারভিউর জন্য প্রশ্নাবলী পাঠিয়ে দিয়েছেন। প্রশ্নের ভিত্তিতে তিনি কথাও বলবেন তাদের সঙ্গে। ফলে আমার মনে হয় যে যেটা পশ্চিমী দেশগুলির ওপর, বিশেষ করে আমেরিকা বা ইউরোপের উপরে একটা মানে নৈতিক চাপ তৈরি হচ্ছে, যে তারা যেহেতু মনে করেন যে গণতান্ত্রিক পরিবেশ যে কোনো জায়গাতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে দেওয়া, এটা তাদের পক্ষে বেশি দিন সহ্য করা, বা বলা যেতে পারে তাদের পক্ষে একটু অসুবিধা হতে পারে, কারণ তাদের নিজ দেশেও প্রশ্ন উঠতে পারে। দেখুন, আমেরিকার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে ডেমোক্রেটরা খুব একটা প্রশ্ন করবে না, কারণ ডেমোক্রেটরা চেয়েছিলই যে শেখ হাসিনা, ডেমোক্রেটরা বরাবরই আওয়ামী লীগের বিরোধী, তারা প্রফেসর ইউনূসের পক্ষে। বিভিন্ন তাদের সম্পর্ক ইত্যাদি আমরা সকলেই জানি, সেটা নতুন করে আর বলার কিছু নেই। ইউনূস তাদের দ্বারাই প্রজেক্টেড ছিলেন। পরবর্তীকালে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সরকার আসার পরেও ডেমোক্রেটরা তারপরেও কিন্তু তারেক রহমান সরকারের সঙ্গে সহযোগিতা রাখার কথাই বলে এসছেন। ভিন্ন রিপাবলিকানরা তারা মনে করে তাদের দেশের গণতান্ত্রিক, বিশেষ করে তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্রেটদের সঙ্গে একটা প্রতিযোগিতা আছে। আগামী দিনে সেনেট নির্বাচন আসন্ন, এবং তারা জানেন প্রকাশ্যে তারা সমালোচনা করেছিলেন হিলারি ক্লিন্টনকে, এবং সেই সময় পশ্চিমা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বা আরো অনেকে প্রকাশ্যে ইউনূস তার ক্লিন্টন ফাউন্ডেশনকে যেভাবে অর্থ দিতেন সেগুলো প্রকাশিত হয়েছিল, যেগুলো নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। সেই বিতর্কগুলোর মুখে এখন কিন্তু আবার, ফলে আমেরিকাকে দেখাতে হবে তারা প্রকৃত একটা গণতন্ত্রের জন্যই তারা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা চান একটা ইনক্লুসিভ পলিটিক্স যেন সব জায়গাতেই হয়। আমি যেটা বলতে চাইছিলাম যে এই সফরেতে এটা দেখার বিষয় আছে যে সেইভাবে সার্জেই গড় তিনি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক বা সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বা সেখানে তারা তো জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল এবং তাদের শাখা সংগঠনগুলো নিষিদ্ধ, ফলে তাদেরকে আবার রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা এবং সেক্ষেত্রে একটা চাপ তৈরি করা, সেটা করবেন কিনা আমি এবার নিশ্চিত নই। কিন্তু এটা আরেকটু আমাকেও আরেকটু জানতে হবে, এবং সম্ভব হলে আমাদের ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানার চেষ্টা করব যে তার এই যে এই সফরের মূল উদ্দেশ্যকে। একটা সাধারণভাবে তো উত্তর দেবেন যে তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি বাংলাদেশে কি ঘটছে, ক্ষেত্রে কিছু ঘটছে কিনা। দ্বিতীয়ত, আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই নিয়ে অনেক সমস্যা আছে, অনেক রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে, তাতে কোনোভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে চীন কতটা প্রভাব বিস্তার করতে চাইছে বা করবে,
সেটা একটা উপলব্ধি, সেটা একটা পর্যালোচনা করা তার একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হবে। এবং তারেক রহমান সরকারকে যেটা ট্রেনিং ইনস্টিটিউশন যে শুরুতে যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাটার একটা উন্নত কোনো বার্তা হয়তো সার্জি এগোর দিলেও দিতে পারেন বলে আমার মনে হয়। তারেক রহমান সম্পর্কে নাকি চীন চীন সম্পর্কে? বাংলাদেশ সরকারকে চীনের সঙ্গে সম্পর্কটা কতটা সম্পৃক্ত আচ্ছা। হবে যেটা আমেরিকা চায় না, হুম হুম। যেটা আমেরিকা চায় না। ধরুন শি জিনপিং একটা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশ, মায়ানমার এবং চীন পর্যন্ত করিডোর তৈরি করা। সেই করিডোরে আমেরিকার প্রবলভাবে আপত্তি থাকবে, এবং আপত্তি থাকবেই স্বাভাবিক, কারণ আমেরিকা নিজে একটা করিডোর চাইছিল। তো ফলে সেই কারণে এখন এই বিষয়গুলো আলোচনার বিষয়বস্তুতে থাকবে বলে মনে হয়। আমার আরেকটা প্রশ্ন, যে অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা এলাই এর মধ্যে তৈরি হয়েছে নানান দিক থেকে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ তাদের মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অভিন্ন জায়গায় থাকতে পারে। বিষয়টা কি আসলে সত্য কিনা, বা এ ধরনের কোনো সমীকরণ ঘটেছে কিনা? এগুলো কি জানেন তো, যেগুলো ইংরেজিতে বলা হয় কানেক্টিং দ্য ডটস। হুম। আপনি সূত্রগুলোকে যদি মালার মতো গাঁথেন, তাহলে হচ্ছে ধরুন দীনেশ ত্রিবেদী কেন সার্জি গোরের সঙ্গে বৈঠক করবেন, তাই না? অভিনন্দনও ভারতের জানিয়ে উদ্দেশ্য, অভিনন্দনও না, জানিয়েছিলেন বাংলাদেশে। ভারতেরও ঘোষিত নীতি হলো বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ আওয়ামী লীগকে জায়গা দেওয়া হোক। সেক্ষেত্রে আমেরিকার যদি কোনো মত পরিবর্তন হয়ে থাকে, মত পরিবর্তন হওয়া সম্ভব, তিনি হয়তো সেটা জানতে চাইছেন, বুঝতে চাইছেন যে আদৌ আওয়ামী লীগকে জায়গা দেওয়া হবে কি হবে না। আপনি যেটা বলছেন সেটা অস্বাভাবিক কিছু নয়। ভারতের ঘোষিত নীতি হলো বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক, এবং যুক্তরাষ্ট্র তার যেটা সে প্রকাশ্যে না বললেও এটা চাইবেই যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক। এবং তৃতীয়ত, যে চীনের প্রভাব খর্ব করার ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র এক। হুম। সেক্ষেত্রে এই ঐক্যটা দুজনের মধ্যে আছেই। ফলে চীনের প্রভাব কিভাবে বাংলাদেশে কম করা যায়, প্রভাব ঠেকানো যায়, সেক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র একসাথে যৌথভাবে কাজ করতে পারে, এটাই বলতে চাইছিলাম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে চীনকে মোকাবেলা করা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনা দেশে ফিরে আসতে চাওয়া, বা একটা ইনক্লুসিভ ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ সৃষ্টি হওয়া, এইগুলো কি সব একই সূত্রে গাঁথা বলে মনে করছে ভারত বা আপনাদের ওখানে, এবং সেটির সঙ্গে যুক্তরাষ্ট্র কতটুকু ইনভলভ হতে পারে সেই প্রশ্নটি আবারও করছি আপনাকে। যুক্তরাষ্ট্র কতটা ইনভলভ সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু এটা ঘটনা যে যুক্তরাষ্ট্র, আমি বলছি, তাদের ডোমেস্টিক কারণে তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে এই ধারণাটা দিতে চাইবে সমস্ত বিশ্ব জুড়েই, এবং তাদেরও কনস্টিটিউয়েন্সিতে। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ, তিনি যখন ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তার কোনো একটা ধারণা আছে যে এ ব্যাপারে একটা দীর্ঘ 5 মাস কেন সময় নিলেন। তিনি তো 1 মাস বাদেও ফেরার কথা বলতে পারতেন, আগস্টে। অনেকে কেউ কেউ বলেছে আগস্টে নয় কেন, নেই কারণে তিনি চাইছেন 4-5 মাসের মধ্যে একটা আন্তর্জাতিক মত তৈরি হোক, এক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়। একটু জানতে চাচ্ছি সর্বশেষ দিল্লির অবস্থাটা কি, আপনি যদি ছোট করে একটু জানান। না, দিল্লিতে আন্দোলন বেশ জোরালো ভাবেই হচ্ছে, এবং যেটা সরকার হয়তো ভেবেছিল যে কিছু পুলিশ অ্যাকশন ইত্যাদি করে আন্দোলনটাকে কন্ট্রোল করা যাবে, সেটা হচ্ছে না। আন্দোলনটা আর একটু ছড়িয়েছে, এবং দিল্লির এই আন্দোলনের সমর্থনে বিভিন্ন অন্য সব শহরে ভারতবর্ষে, কলকাতাতেও হয়েছে, দক্ষিণে বিভিন্ন জায়গাতে এদের সমর্থনে মিছিল টিছিল হয়েছে, মিটিং হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে বেশ কতগুলি রাজনৈতিক দল যারা বিরোধী, যা এতদিন সরাসরি আন্দোলনের মধ্যে আসেননি, তারা এসছেন, এবং এখন কংগ্রেসকেও দেখা যাচ্ছে আজকে। তার মানে এই এটা কি সরকার বিরোধী বা নরেন্দ্র মোদী বিরোধী একটি ডাকের দিকে যাচ্ছে কিনা? না, আন্দোলনটা তো সরকার বিরোধী আন্দোলনই। ওদের প্রধান দাবি কি ছিল? এই ককরোচ পার্টি বা যাই বলুন, এদের দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধান, ভারতের শিক্ষামন্ত্রী, তার পদত্যাগ। কেন? যে এইভাবে যেভাবে পরীক্ষার সব প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, বিভিন্ন ন্যাশনাল লেভেল এক্সাম, এবং ভারত তো একটা বড় দেশ, এখানে ন্যাশনাল লেভেল মানে খুব কম্পিটিটিভ ওয়েতে এক্সাম হয়। হ্যাঁ, তো এই জায়গাতে
এদের একটা জোরালো ভাবে শিক্ষা জড়িত দাবি। সেই জায়গার থেকে সরকার এটা খানিকটা মিসহ্যান্ডেল করেছে বলে আমার ধারণা। প্রথম থেকেই সরকার একটা ডোন্ট কেয়ার টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে একটা বড় ঝামেলা তৈরি করেছে, এবং এই ঝামেলা ফলে এখন যেটা হচ্ছে এটার মধ্যে কংগ্রেসও আজকে দেখা গেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা গিয়ে মোদির বাড়ির সামনে অফিসিয়াল রেসিডেন্স, সেখানে প্রতিবাদ মুখর হয়েছে, তাদেরকেও ডিটেন করতে হয়েছে, পুলিশ তাদের তুলে নিয়ে গেছে ওখান থেকে। এইসব নিয়ে হইচই হচ্ছে, এবং পার্লামেন্ট সেশন যেটা বসবে কাল থেকে, যেখানে পার্লামেন্টেও খুব হইচই হবে। পার্লামেন্টে অলরেডি এই এই আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচার নিয়ে ফুল ডিসকাশনের জন্য রাহুল গান্ধী নোটিশ দিয়েছেন। সেটা যদি অ্যাকসেপ্ট না হয় তাহলেও গন্ডগোল হবে, অ্যাকসেপ্ট হলেও গন্ডগোল হবে পার্লামেন্টও। মানে পার্লামেন্টে সংসদের ভেতর উত্তাল, বাইরে উত্তাল, দিল্লির রাজপথ উত্তাল, এবং অনেক দিন পর এই ধরনের একটা আন্দোলন অন্তত বিজেপির শাসনকালে, মানে বিজেপির বলতে বিজেপির আগের শাসনকাল না, 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে বিজেপি যখন ক্ষমতায় আসে, তারপর থেকে এই গত 12 বছরে এত জোরালো গণ আন্দোলন এটা দেখা যায়নি, এটা বলা যেতেই পারে। এবং এটার ব্যাপ্তি শুধুমাত্র সারা দিল্লিতে ঘটেছে তাই নয়, এটা অন্যান্য রাজ্য এগুলির প্রভাব দেখা যাচ্ছে, এবং সবখানেই অপেক্ষাকৃত তরুণ যারা জেন জি বা জেন জেড যাই বলেন, তারা এই আন্দোলনে ব্যাপকভাবে এসছে। কিন্তু আজকে কিন্তু আন্দোলনে শুধুমাত্র যে তরুণরা রয়েছে, এতদিন তরুণরাই ছিল, এবং আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল সোনাম ওয়াংচুক। উনি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, পরিবেশবিদ। ওনাকে ফোর্স ফিট করার একটা ব্যাপার চেষ্টা করেছে সরকার, ওনাকে পারেননি। উনি এখনো তার ভুক হরতাল এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, উনি কিছু খাবেন না। হ্যাঁ, তো মানে অনশন, আমরা যেটাকে বলি যে হ্যাঁ, অনশনে অনশন তিনি অনশন অনশন তার অনশন। মানে বলা যায় যে এক ধরনের আসলে এই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক একটা আন্দোলনের চেহারা ফুটে উঠেছে। তো এই আলোচনায় এখন যদি আমরা একটু যেতে চাই যে বাংলাদেশের যারা উদ্দীপ্ত হচ্ছেন, উৎসাহিত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, তো সরকার ভারতে আন্দোলন যেই পর্যায়ে যাক, যাই হোক পরিণতি যাই হোক, শেখ হাসিনার উপরে এর প্রভাবটা কি পড়তে পারে? কিচ্ছু হবে না। তার প্রধান কারণ বাংলাদেশে এই অতি উৎসাহী, আমি কি বলবো, এদের চতুষ্পদ বলবো, এরা যেটা বুঝতে পারে না যে ভারতে যেই দেখুন ককরোচ পার্টি তো কাল পরশু সরকারে চলে আসবে না, ওদের আন্দোলনকে কাজে লাগিয়ে ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী সরকারের পতন হলো, তাহলে ভারতে একটা নতুন নির্বাচন হবে। আর সেটা যদি না হয়, সরকার পতনের পর এখানে তো আর বাংলাদেশের মতো আরবি এসে ইন্টারিম গভর্নমেন্ট বানাবে না। আমাদের এখানে আলহাজ ওয়াকারুজ্জামানের মতো মহান জেনারেলরা নেই। ইন্ডিয়ান আর্মি ইজ এ নন পলিটিক্যাল ইনস্টিটিউশন, তারা এসবের মধ্যে জড়াবে না। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অল্টারনেট কি, বিজেপি ধরে নিলাম আউট অফ কোয়েশ্চেন, এখনো আমি মনে করি না। হ্যাঁ, হয়তো এক একজন মন্ত্রীকে রিজাইন করে, কেন এরা কিন্তু বিজেপি সরকারের পতন দাবি করেনি, এখন কেউ করেনি। এরা প্রথমে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল, এখন যেহেতু অত্যাচার হয়েছে, পুলিশের মারধর হয়েছে, এর জন্য এর দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করছে। বিজেপি RSS যে টাইপের অর্গানাইজেশনের দরকার হলে একজন মন্ত্রীকে স্যাক্রিফাইস করে দেবে। ওরা ধর্মেন্দ্র প্রধানকে যদি বেশি চাপটা বেড়ে যায় করে দিয়ে বলবে ঠিক আছে ভাই, আর আমরা অলরেডি বিজেপি যেটা বলেছে বা নরেন্দ্র মোদীও যেটা বলেছে যে আমরা প্রথম থেকে এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, আমরা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছি, আমরা নতুন করে রি-এক্সামিনেশনের ব্যবস্থা করেছি, পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছি, এবং সেই পরীক্ষাগুলো সঠিকভাবে সংগঠিত হয়েছে, সেখানে কিছু হয়নি। একটা ওয়ান অফ ঘটনা, এটাকে নিয়ে এত বড় হইচই করার কোনো কারণ নেই। কিন্তু তারপরেও যদি এর জন্য এক একজন মন্ত্রীকে সরে দাঁড়াতে হয়, সরে দাঁড়াবে। ইন্ডিয়ান ডেমোক্রেসির সব থেকে বড় অ্যাডভান্টেজ কোথায় জানেন? ডাইভার্সিটি, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়াতে একটা ওয়ার্কিং ডেমোক্রেসি থাকাতে এবং ডাইভার্সিটি থাকাতে, 2D ডাইভার্সিটির ফলে কি হয়, যে দিল্লি যখন খুব উত্তাল, তখন আপনি দেখবেন ভারতের অন্য জায়গায় এটার তো কোনো প্রভাবই পড়ছে না। এবার জেনজির মধ্যে একটু প্রভাব অনেক জায়গাতেই পড়েছে, কিন্তু এই ধরনের ব্যাপক আন্দোলন তো ভারতের অন্য কোনো শহরে আমরা এখন অব্দি দেখিনি। এটা একটা বড় ব্যাপার। ভারত বাংলাদেশের মতো এমন একটা দেশ নয় যেখানে
রাজপথ দখল করে নিলে, ঢাকার রাজপথ দখল করে নিলে, চিটাগের রাজপথ দখল করে নিলে সরকার পড়ে যাবে। তাছাড়া সরকার তো আর ওইভাবে পড়ে না, এখানে আর্মি টার্মি অন্য অনেক ব্যাপার ছিল, যে তার মধ্যে আমি যাচ্ছি না। আর ভারতবর্ষের সব থেকে বড় কথা হচ্ছে সব পলিটিক্যাল পার্টির কাছে তো শেখ হাসিনা অত্যন্ত গ্রহণযোগ্য। এই যে রাহুল বলেন, প্রিয়াঙ্কা বলেন, শেখ হাসিনাকে আন্টি বলে, মাসিজি বলে, এরকম সম্পর্ক, আরো বেশি সম্পর্ক। বিজেপির সাথে শেখ হাসিনার সম্পর্কটা তো পরে হয়েছে, কংগ্রেসের সাথে এবং গান্ধী পরিবারের সাথে শেখ পরিবারের সম্পর্ক তো ব্যক্তিগত সম্পর্ক, বহু আগের সম্পর্ক। এরা যদি কেউ মনে করে থাকে যে নরেন্দ্র মোদীর পতন হয়ে গেলে, ধরে নিলাম নরেন্দ্র মোদীর পতন হয়ে গেল, অত সোজা না, ধরে নিলাম যারা ওখানে বসে লাফাচ্ছে ঢাকাতে, হ্যাঁ, যে নরেন্দ্র মোদীর পতন হয়ে গেল, ভালো কথা, পতন হয়ে গেল। তো তারপরে ধরে নিলাম যে তার জায়গায় বিজেপিরও পতন হয়ে গেল। এরা কিন্তু বিজেপি সরকারের পতন চায়নি। আর ধরে নিলাম বিজেপিরও পতন হয়ে গেল, ধরে নিলাম যে প্রধান বিরোধী দল ককরোচ পার্টি তো আর এখানে ক্ষমতায় আসবে না, সেটা তাদের উদ্দেশ্য না। তারা এখন অব্দি যা দেখা গেছে, তারা নির্বাচন ওইসবে যুক্ত হতে চায় না। তারা জেন জি তরুণদের দাবি নিয়ে আন্দোলনে। না, কিন্তু বাংলাদেশেও তো আমরা 5ই আগস্টের পরে সেটা মনে করছিলাম না, কিন্তু বাংলাদেশে তো দেখা গেল রীতিমতো তারাই একটা সরকার গঠন করে ফেললো, ডক্টর ইউনূসকে এনে বসিয়ে দিল। ভারতে কি তেমন কোনো সুযোগ নাই? দেখুন, ডক্টর ইউনূসকে এনে তারা বসিয়ে দিল, ভারতে এরকম সুযোগ নেই। ভারতে ইন্টারিম গভর্নমেন্টের কোনো হিস্ট্রি নেই। ভারতে যদি কোনো কারণে ধরে নিলাম ওয়ার্স কামস টু ওয়ার্স, যে বিজেপি গভর্নমেন্টকে এত পাওয়ারফুল মুভমেন্ট যে বিজেপি গভর্নমেন্টকে পদত্যাগ করতে, আরে বিজেপির এই যে ককরোচ পার্টির আন্দোলন, এটা 70-এর দশকে আমরা ছাত্র অবস্থায়, কি আমি তখন জাস্ট ইয়েতে ঢুকেছি চাকরিতে, মানে এরকম সময়ে এই যে জয়প্রকাশের আন্দোলন, টোটাল রেভলিউশন, ব্যাপক হারে সারা দেশে আন্দোলন, যেই আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলো, এবং ইমার্জেন্সি ডিক্লেয়ার করে ইন্দিরা গান্ধী ফাইনালি নির্বাচন দিলেন। সেই নির্বাচনে কংগ্রেসের পরাজয় হলো, ইন্দিরা গান্ধী আউট অফ পাওয়ার গেলেন। কিন্তু সেই প্রক্রিয়া প্রায় 2 বছর। 75 সালে ইমার্জেন্সি দিলেন এই আন্দোলন দমন করার জন্য, হ্যাঁ, ইন্দিরা গান্ধী। সেটা উনি, এই আন্দোলন তারপরে চললো, ইমার্জেন্সির মধ্যেও চললো, এবং ইমার্জেন্সির পরে উনি যখন আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য নির্বাচনে গেলেন, ওনার পরাজয় হলো। তো ভারতে ধরে নিলাম এরকম কিছু একটা এখন ঘটবে। 1 নম্বর হচ্ছে এটা কাল পরশু হয়ে যাবে না। হ্যাঁ, এটা বাংলাদেশের মতো এক জেনারেল সাহেব এসে 2জনকে ডেকে, 2 হুজুরকে ডেকে সরকার বানিয়ে দিল। আর আরেক হুজুর, মানে নোবেল লরিয়েট হুজুর, উনি প্যারিসে বসেছিলেন, হ্যাঁ, ওনার ফ্রেঞ্চ গার্লফ্রেন্ডদের নিয়ে বসে চিজ কেক টেক খাচ্ছিলেন, ওখান থেকে ওনাকে ডেকে আনা হলো। তো এসে উনি সরকার করে দিলেন। বাংলাদেশের মতো তো ভারত না, ভারতের একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক গ্রুপ আছে, হ্যাঁ, এইভাবে আর্মি 111 করে দিল, কি এইবার যেটা 5ই আগস্ট করলো, এগুলি ভারতবর্ষের সম্ভব না। এখানে আর্মি তো সেটা করবেই না, এখানকার কেউই সেটা করবে না, কারণ এখানে আর্মি টার্মি এগুলি পলিটিক্স থেকে ডিস্টেন্স রাখে। এখানে যেটা হবে যে বড় জোর একটা ব্যাপক, ধরে নিলাম যে ওই টোটাল রেভলিউশনের মতো আন্দোলন, প্রথম তো হচ্ছে আন্দোলনটাকে ব্যাপকভাবে সারা দেশে ছড়াতে হবে, যেটা জয়প্রকাশের সেই আন্দোলন টোটাল রেভলিউশন, হ্যাঁ, যেটাকে বলা হতো। তো ওইরকম আন্দোলন এখনো হওয়ার সম্ভাবনা কতটা কি, এইসব নিয়ে জল্পনা কল্পনা চলছে, এখনো সেরকম কোনো ইঙ্গিত দেখা যায়। ধরে নিচ্ছি ওয়ার্স কামস টু ওয়ার্স, বিজেপি গভর্নমেন্ট পতন হয়ে গেল, রাষ্ট্রপতি কি করবে? রাষ্ট্রপতি তখন প্রেসিডেন্ট রুল দেবে দেশে 356 কনস্টিটিউশনে, এবং ইলেকশন কমিশনকে ডেকে আর্লিয়েস্ট পসিবল ডেটে ইলেকশন অ্যানাউন্স করবে। তো ধরে নিলাম সেই ইলেকশনও হলো। এই ইলেকশন হওয়ার পরে ধরে নিলাম বিজেপি হেরে গেল, ব্যাপকভাবে হেরে গেল, ধরে নিচ্ছে কংগ্রেস জিতে গেল। হ্যাঁ, কংগ্রেসই তো জিতবে, ককরোচ টকরোচ এরা তো আর ইলেকশন করবে কি করবে না সেই সব, এরা ইলেকশন করে জিতবেও না। ভারতে এইসব ব্যাপারে খুব পরিষ্কার, এখানে এই আন্দোলনের সুযোগ নিলে অপোজিশন নেবে, কংগ্রেস এককভাবে না হোক অ্যালায়েন্স করে বিজেপি। এই কংগ্রেসের নেতৃত্বে যদি এখানে কোনো সরকার আসে, তারা তো শেখ হাসিনাকে আরো ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, শেখ হাসিনাকে দেশ ছাড়ার, মানে শেখ হাসিনার ব্যাপারে মানে বিজেপির যে পলিসি, তার থেকে বেশি ফ্রেন্ডলি পলিসি হবে কংগ্রেস গভর্নমেন্টে আসলে। কংগ্রেস গভর্নমেন্টে আপনার মনে আছে 2008-9 সালে প্রণব মুখার্জি যখন ডিফেন্স মিনিস্টার, মনমোহন সিং প্রধানমন্ত্রী,
কিভাবে 111-এর পরে মইনু আহমেদকে একরকম চাপ দিয়েই বাংলাদেশে নির্বাচন করতে একরকম মানে রাজি করিয়েছিলেন। প্রণব মুখার্জি সেখানে বিরাট ভূমিকা ছিল, যেটা রাগঢাক করেননি। প্রণব মুখার্জি তার বই কোয়ালিশন ইয়ার্সে লিখেছেন। তো কংগ্রেস আসলে যে একেবারে মানে নরেন্দ্র মোদী চলে গেলে শেখ হাসিনা জলে পড়ে যাবে, একেবারেই ভুল কথা। বাংলাদেশের যে চতুষ্পদরা, যারা এগুলি বোঝে না, যারা লাফাচ্ছে, এমনও তো শুনছি যে ইউনুস নাকি টাকা পয়সা দিয়ে দিল্লিতে আন্দোলন করাচ্ছে, মানে বিরাট ব্যাপার। আরে বাবা, হ্যাঁ। তো যে বাংলাদেশে এই 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 রোজই আমরা প্রসঙ্গে আমি শুনি। একটু আপনাকে যুক্ত করতেই চাই। সেটি হচ্ছে যে আমরা গত রাত্রে দেখলাম এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, যে ডক্টর ইউনূসের অন্যতম একজন সিফারিশ সালের, সেই স্ট্যাটাস দিয়ে দিল্লির আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, একাত্মতা প্রকাশ করেছেন। এবং কেউ কেউ বলছেন যে আজকে সকালে আমি একটা লাইভ করেছি যে গতকাল রাত্রে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে তারা কোনো না কোনো ভাবে কেউ না কেউ তাদের প্রতিনিধি, তারা বর্ডার ক্রস করে কিংবা মেডিকেল ট্রিটমেন্টের উসিলায়, যে কোনো উসিলায় তারা দিল্লির আন্দোলনে কেউ না কেউ সক্রিয় একটা টিম অংশ নিতে চায়, এরকম একটা সিদ্ধান্তও তারা নিয়েছে। জি, আপনি যদি এটার সঙ্গে যুক্ত করে কিছু বলেন। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলুন তো, ওরা তো এত সব করেছে, হ্যাঁ, অন্যান্য জি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারতে যারা আন্দোলন করছে, অভিজিৎ দীপকে, হ্যাঁ, এই ককরোচ পার্টির যিনি প্রধান, উনি আমেরিকাতে পড়াশোনা করতেন, ওখান থেকে এসছে দেখে ভারতে অলরেডি এটা নিয়ে বিজেপি ব্যাপক প্রচার, তাদের যন্ত্র, তারা অলরেডি হইচই করছে যে বিদেশি শক্তি এর মধ্যে আছে ইত্যাদি। এখানে যদি এখন বাংলাদেশের এই সব, বিশেষ করে এই নাসিরুদ্দিন টাইপের লোকজন, এরা ক্ষমতা, প্রথম তো এরা ভিসা টিসা পাবে না, দেশে ঢুকলে অ্যারেস্ট হবে, হ্যাঁ, ভিসা দেবে না এদের, এটা আমি লিখে দিতে পারি আপনাকে। আর ভিসা ছাড়া ভারতে ঢুকলে যদি অ্যারেস্ট হয় তো কত বছর জেল টেল খাটবে, হ্যাঁ, কারণ ভারতে এদের তো জামাই আদর কেউ করবে না, বুঝতেই পারছেন। আর তখন যাদের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য বা যাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য এরা লাফাচ্ছে, তারা এদের পেছনে থাকবে, তারা এদেরকে ওয়েলকাম করবে? আমার তো মনে হয় না করবে, কোনো অবস্থায় করবে না, কোনো অবস্থায় করবে না। এটা একেবারেই ভারতের ভেতরের ব্যাপার। এর মধ্যে এরা অতি উৎসাহ নিয়ে যদি জড়াবার চেষ্টা করে, বরং বিজেপির সুবিধা হবে। যে বা ये बोलबे এই দেখো, बांग्लादेश में जो लोग ये मूवमेंट करके बहन जी को गिरा दिया, वो बदमाश लोग अभी इधर में मूवमेंट कर रहे हैं, तो इसके पीछे এই আমেরিকার টাকা আছে। তাহলে তো এদের মানে কস্ট আরো ড্যামেজ হয়ে যাবে। এই জন্য এরা অত বোকা না। এই আপনার বাংলাদেশের চতুষ্পদদের থেকে এদের একটু বুদ্ধি শুদ্ধি বেশি, তো এরা এদের সাথে যুক্ত টুক্ত হবে না। আর দিল্লিতে বাংলাদেশ নিয়ে হুইজ বদার্ড, আপনি বলুন তো মশাই। পাকিস্তান এরা কিছু করলে একটা সিকিউরিটি থ্রেট লোকে লাভ দিত, বাংলাদেশ আচ্ছা ওদের। বাংলাদেশ ইস্যু হয় দিল্লিতে একমাত্র একটা কারণে, বহেনজি। শেখ হাসিনা এটা কিছু বললে, কেন শেখ হাসিনার একটা দীর্ঘদিনের, আমি আপনাকে বোধহয় আগের বার আপনার সাথে বলেছিলাম, জি 2017 কি 18, ডেটটা খেয়াল নেই, টাইমস অফ ইন্ডিয়া একটা মানে জরিপ করেছিল যে ইন্ডিয়ার সব থেকে ফ্রেন্ড কে, এবং ইন্ডিয়ানরা কাকে সব থেকে ফ্রেন্ডলি ফরেন লিডার মনে করে। 47% না 48% বলেছিল বাংলাদেশ, and they also said Sheikh Hasina is Bangladesh is the most friendly country for India, এবং 69 না 70% বলেছিল শেখ হাসিনা ইজ দ্য মোস্ট ফ্রেন্ডলি ফরেন লিডার। তো বহেনজি हमारा दोस्त है, এটা সব পলিটিক্যাল পার্টি। শেখ হাসিনার জন্য বাংলাদেশকে মানে বাংলাদেশ নিয়ে লোকে আলোচনা করে, শেখ হাসিনার পতন হয়েছে এটা নিয়ে বাংলাদেশে একটা, এই দিল্লিতে একটা হইচই, ইন্ডিয়ান পত্রপত্রিকায় হয়েছে, লোকে বই টইও লিখে ফেলেছে, হ্যাঁ, যারা ওই বই লিখেছে ইনশাল্লাহ বাংলাদেশ, ওই জয়দীপ আমার ছোট ভাইয়ের মতো, ওদের বই টই ভালোই বিক্রি হচ্ছে দিল্লিতে। কেন? বাংলাদেশ বলে না, এটা এই শেখ হাসিনার পতনের পরে বই বেরিয়েছে, আরে ভাই পাতা করো বাংলাদেশ মে ক্যা হো রা হ্যায়। মাহফুজ আনাম সাহেব একবার একটা কথা বলেছিলেন, ইন্ডিয়া হ্যাজ টু নেইবার্স এন্ড আনফরচুনেটলি বাংলাদেশ ইজ নট ওয়ান অফ দেম। এটা ভালো জিনিস আমি বলছি না, একদমই ভালো নয়। ডেফিনেটলি বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নেইবার অফ ইন্ডিয়া আমি মনে করি, কিন্তু ইন্ডিয়ান পাবলিক পারসেপশনে বাঙালিদের বাদ দিলে দিল্লি টিল্লির লোক ও পাকিস্তান, চীন, আর কিছুটা আমেরিকা। কেন আমেরিকাতে এত লোক টোক আছে আমাদের, আর এখন ট্রাম্প সাহেবের এই উৎপাত, নানা রকম গোলমাল, দুমদাম শুল্ক বাড়িয়ে দিচ্ছে, এই করছে, তুই রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না, তো এই সব কারণে আমেরিকা, এই 2-3টা দেশ নিয়ে ভারতীয়রা খুব বদার।
এখন অবভিয়াসলি ভারতীয়দের মেইন ফোকাসটা কোন দিকে বলুন তো? ইরানের যুদ্ধ। কেন তেলের উপরের এফেক্ট, ভারতের অর্থনীতির ইফেক্ট, হ্যাঁ, ট্রাম্প কি আগামী দিনে কি গোলমাল করে, এগুলির they are bothered with this thing. You think 90% of the people in Bangladesh, in India, they're bothered about এই আন্দোলন নিয়ে তারা bothered কেন? এই আন্দোলনে কিছু কিছু পপুলার ডিমান্ড, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, হ্যাঁ, এইসব নিয়ে এইসব ইস্যু হয়েছে। আজকে দেখলাম যে কিছু আর্মির লোক এখানে গিয়ে যুক্ত হয়েছে, কেন আর্মিতে ওই অগ্নিবীর সিস্টেম চালু হয়েছে, এটা নিয়ে অনেক রিটায়ার্ড আর্মি অফিসারদের মধ্যে, কেন ওই রিটায়ার্ড অগ্নিবীরদের সিস্টেমটা নেই, যে যারা আর্মিতে আজকে যোগ দেবে তাদের 25% মাত্র আর্মিতে থাকবে যারা বেস্ট, 75% 4 বছর পরে চাকরি থাকবে না। এইটা নিয়ে আর্মিতে একটা ডিসকন্টেনমেন্ট আছে। হ্যাঁ, তো এইসব অনেক লোকাল ইস্যুতে এখানে অনেক লোকজন গিয়ে জড়ো হচ্ছে, হ্যাঁ, এই ককরোচ পার্টির সাথে। বাংলাদেশের এই লোকজন, আর্মি কি তারা কি কারেন্ট এখন জবে আছেন নাকি অবসরপ্রাপ্ত? না না, অবসরপ্রাপ্ত। জি। আমার এক বন্ধুই ওখানে আজকে দেখলাম, কর্নেল আর.এস. শর্মা, কার্গিল যুদ্ধের ভেটারান, সেও গিয়ে বলেছে না। এরা আর্মির অনেক লোক ওখানে কেন গেছে জানেন? এদের অনেক ছেলেপেলেরা পরীক্ষা টরীক্ষা, এই জন্য ওই এডুকেশন নিয়ে। ইন্ডিয়াতে তো আফটারঅল ইটস এ মানে সোসাইটি ওয়ার এডুকেশন ইজ হাইলি ভ্যালিউড, তাই না? আজকে দেখুন, আজকে আমেরিকাতে বড় বড় এই যে সিলিকন ভ্যালি, আইআইটির ইঞ্জিনিয়ার, মানে বাংলাদেশ যেখানে রুবিন ফারানা দেখলাম সেদিন বলছিল যে কত টপ 300 না 400 না 500 ইউনিভার্সিটির একটা র্যাঙ্কিং কোথায় কোট করে বলছিল বই। হ্যাঁ, তো বাংলাদেশের একটা ইউনিভার্সিটি নেই। আমাদের তো আইআইটি ফাইআইটি এগুলি ওয়ার্ল্ডের একেবারে টপ লেভেলে। এবং আজকে আপনি সিলিকন ভ্যালির দেখুন, বড় বড় যারা হর্তাকর্তা, হ্যাঁ, সে সুন্দর পিচাই বলুন, সাবির ভাটিয়াই বলুন, কি ওই যে ভদ্রমহিলা কি নাম, এরা মানে এই ফেসবুক, ইএফএ, এগুলি সব টপ বিগ শট আইটি কোম্পানিগুলির বস কারা। এর জন্য এডুকেশন নিয়ে একটা গন্ডগোল, এটা ইন্ডিয়াতে খুব সিরিয়াসলি লোকে নিয়েছে, যুব সমাজ তো নিয়েছে। আর যুব সমাজ যেটা নিচ্ছে, এখন আপনার ছেলের পরীক্ষা নিয়ে যদি একটা গোলমাল হয়, আপনিও উত্তেজিত হবেন না? তো আপনিও উত্তেজিত হয়ে এদের সাথে গিয়ে সলিডারিটি প্রকাশ করছেন। এর জন্য এটা একটা হয়েছে। কিন্তু বাংলাদেশের এরা, আর বাংলাদেশে তো এটা ছাত্রদের বলেছিল ছাত্র আন্দোলন কোটা, কিন্তু আলটিমেটলি তো এটা কোটা ফোটা কিছুই রইলো না। এদের 1.1 শেখ হাসিনাকে ফেলতে হবে। সো ইট ওয়াজ এ পলিটিক্যাল মুভমেন্ট। এখানে ককরোচ পার্টির এখানে গিয়ে পলিটিশিয়ানরা সাপোর্ট দিচ্ছে ঠিকই, কিন্তু এরা তো কোনো প্রথম থেকেই বলে দিয়েছে যে আমরা কোনো পলিটিশিয়ানদের এটা নেতৃত্ব নিতে দেব না, উইল নট অ্যালাউ, কিছু নেই দেখবে। এর জন্য বাংলাদেশে লোকজনের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। আর অ্যাজ ফার অ্যাজ শেখ হাসিনা ইজ কনসার্ন, এখানে শেখ হাসিনা সবার বহিঞ্জি। এবং ভারতে বাংলাদেশ যে খবর হয় বা বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারতের লোক মাথা ঘামায়, এটা প্রাইম কারণটা হচ্ছে শেখ হাসিনা। এগুলি বললে তো হবে না। ওখানে নাসিরুদ্দিন পাটোয়ারি, কোন হরিদাস পাল, আপনি ইন্ডিয়াতে 10টা লোককে, আমার কথা ছেড়ে দিন, আমরা যারা ধরুন বাংলাদেশ খুব ক্লোজলি ফলো করি, আপনি এমনি মানে গড়ে একটা 10টা ভারতীয়, আপনারও বন্ধু বান্ধব নিশ্চয়ই আছে, ফোন করে বললেন, আরে ভাই তুম নাসিরুদ্দিন পাটোয়ারি को जानते, পাটোয়ারি কোন ভাই? ও জমি নমিন মাপনেওয়ালা পাটোয়ারি। তো এইসব বলবে, ওই জমি জমা মাপে টাপে ওই পাটোয়ারি নাকি? পাটোয়ারি বলতে ওরা ওইটা করে। নাসিরুদ্দিন পাটোয়ারি কোন পাটোয়ারি? হ্যাঁ, জমি নমিন মাপনেওয়ালা, এইসব বলবে। তো সেনে নাকি এদেরকে হরিদাস? এরা বাংলাদেশে একটা হই হই রই রই। তাও আজকে ওয়াকার সাহেব এদের প্রোটেকশন না দিলে এরা বাংলাদেশে কোথায় কি করতে পারে, কটা মিটিং মিছিল করতে পারে, এটা তো আমরা গোপালগঞ্জেই দেখেছি। আর্মার্ড কার দিয়ে এদের বার করে আনতে হয়েছে। এরা বাংলাদেশে কত বড় হরিদাস পাল সেটা তো আমরা দেখে নিয়েছি। ওইসব ছাড়ুন, নাসিরুদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, বাংলাদেশে যারা এটা বিশ্বাস করতে চায় যে ভারত খুব আতঙ্কিত, আমরা এর মধ্যে যোগদান, আমি তাদের বলবো, হ্যাঁ ভাই, তোমাদের এই নাসিরুদ্দিন পাটোয়ারি টাটোয়ারি, নাহিদ ইসলাম, এদের নিয়ে আসনা, এদের ভয়ে একেবারে ভারতের লোকজন থরথর করে কাঁপছে। নরেন্দ্র মোদী ঘরে ঢুকে গেছে, একদম চিন্তার কোনো কারণ নেই। তার মানে আপনি যে কথাটি একদম ক্লিয়ার কাট বললেন যে ভারতে যেই পরিস্থিতি হোক না কেন, যত উত্তাল হোক, রাজনৈতিক ওলটপালট পরিবর্তন যাই হোক, শেখ হাসিনার এর উপরে এর কোনো নেতিবাচক কোনো প্রভাব পড়ছে না। আপনি শেখ তেমনটাই হাসিনার উপরে বলছেন। তো পড়বেই না। আর আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, শেখ হাসিনাকে ইকুয়ালি ফ্রেন্ডলি ট্রিটমেন্ট সে অন্য দলগুলি থেকে পাবে, সে যেই আসুক পাওয়ারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শেখ হাসিনা এখন এই দেশে ফেরার ব্যাপারটা নিয়ে হুজুগটা তুলেছেন। যদি ভারতে ওই সময় খুব গোলমাল থাকে,
তাহলে সব মিলিয়ে একটা গিয়ে, কিন্তু ভারতে ধরুন একটা ব্যাপার তো ঠিক, ইন্ডিয়াতে আলটিমেটলি ব্যুরোক্রেসি ইজ ভেরি স্ট্রং। হ্যাঁ, ব্যুরোক্রেসি ইজ ভেরি স্ট্রং এন্ড দে উইল হোল্ড দেয়ার গ্রাউন্ড। তো ওরা যেটা ডিসিশন নেওয়ার বাংলাদেশের ব্যাপারে, ফরেন মিনিস্ট্রি যেটা নেবে, আমাদের সিকিউরিটি কাউন্সিল যেটা নেবে, সেটা ওরা আলোচনা করবে এবং পলিটিশিয়ানস উইল গো উইথ ইট। তাই জন্য একেবারে ভারতে গোলমাল হলে একটা ব্যাপার ঠিক, শেখ হাসিনা তো বলেছে আমি ডিসেম্বরে ফিরবো, বহুত দূরে। আমি এদের শুধু একটা কথাই বলবো, ভাই तुम लोग दिल्ली का लाडू जो खाया वो भी पछता है, जो नहीं खाया वो भी पछता है। तो दिल्ली लाडू खाওয়ার স্বপ্ন দেখো না, খুব পস্তাবে, বুঝতে পেরেছো? আর এমনি খুব বাংলাদেশের উপরে ওভারঅল আমরা যদি শেখ হাসিনার বিষয়টি বাদ দিয়েও বাংলাদেশের উপরে এই আন্দোলনের বা ভারতের সরকারের অস্থিরতার এই বিষয়ের এইটার কোনো প্রভাব পড়বে কিনা খুব ছোট করে একটু বললে আমরা শেষ করব। না, ভারতে আমি যেটা আপনাকে বললাম যে ধরে নিন এই আন্দোলন খুব ছড়িয়ে পড়লো, ওই জয়প্রকাশের আন্দোলনের মতো ছড়িয়ে পড়লো, এবং ছড়াতে ছড়াতে এটা 4-5 মাসে একটা ব্যাপক আকার ধারণ করলো। তখন একটা যে ভারতে এরকম একটা তুমুল আন্দোলন চলছে, সেই জায়গাতে শেখ হাসিনা দেশে ফিরবে তার লোকজন নিয়ে, একটা গোলযোগ আমি বলবো না, কিন্তু একটা জটিলতা দেখা দেবে সাময়িকভাবে, কিন্তু সেটা তখন ব্যুরোক্রেসি ফেস করবে। আর এখানে আরেকটা ব্যাপার ভারত পরিষ্কার, সেটা হচ্ছে ভারত এটা পরিষ্কার একটা ব্যাপারে যে ওই শেখ হাসিনাকে বন্দি করে দেশে ফেরাতে হবে অমুক তমুক, ওগুলি ইন্ডিয়া করবে না, ইন্ডিয়া ওনাকে এক্সট্রাডাইট করবে না। তোমরা এখানে তোমার প্রাইম মিনিস্টারকে রেখে গেছিলে, তোমরা নিরাপত্তা দিতে পারোনি তোমার আর্মি, এখন তোমরা ফেরত নিয়ে যাবে। তো ওইভাবে যদি নেয় তাহলে তো ভারতের যতই গন্ডগোল হোক, শেখ হাসিনা যে চাইছে শেখ হাসিনা চলে যাবেন, ওনাকে আমাদের লোকজন যারা বলবে ঠিক আছে বাহিনী জানা চারে যায়গে, সেটা উনি চলে যাবেন। কিন্তু ভারত এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত পাঠাতে হবে। এটা তো আমার মনে হচ্ছে বাংলাদেশ সরকার, যারা শেখ হাসিনা ফিরে আসলে মানে সমস্যা হতে পারে, তাদের রাতের ঘুম নষ্ট হচ্ছে, তারা ইচ্ছে করে এই জটিলতাগুলি সৃষ্টি করছে যাতে শেখ হাসিনা ফেরার পথটা জটিল হয়ে যায়, সহজ না হয়। তো ভারত এই এই শর্তে শেখ হাসিনাকে মারুফ ভাই ফেরত পাঠাবে না, উইল নট এক্সট্রাডাইট হার, উইল সেন্ড হার ব্যাক, সিম্পল অ্যাজ দ্যাট। সেন্ড হার এমনি ব্যাক। বাংলাদেশের যদি ভারতে এখন বেশি আরো উত্তাল পরিস্থিতি তৈরি হয়, ভারতে বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপি সরকার বা আর্থ সামাজিক বা নিরাপত্তা জনিত অন্য কোনো, শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা? আমার মনে হচ্ছে না। মানে এই আন্দোলন একটা গন্ডগোল, এগুলি যদি আপনার পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতে হয়, তার এটা বাংলাদেশের উপর ডাইরেক্টলি প্রভাব পড়তে পারে, কেন সীমান্তের কাছে হচ্ছে, কেন এই ধরনের গোলমাল থেকে যদি একটা কোনো কিছু কমিউনাল টার্ন নেয় অমুক তমুক ওপারে একটা। দিল্লি বহুত দূর, হ্যাঁ, দিল্লিতে কি হচ্ছে এটার বাংলাদেশে যেমন কোনো প্রভাব পড়বে না, আবার বাংলাদেশে এই মহাপ্রভুরা যে লম্পজম্প দিচ্ছেন, এটার কোনো প্রভাব দিল্লিতে পড়বে বলে আমার মনে হয় না। একটা কথাই মনে করিয়ে দেবো, দিল্লি বহুত দূর হ্যাঁ ভাই, হিনস দিল্লি দূরে আস, মোগল এক বাদশা বলেছিলেন। তো আমি দিল্লি বহুত দূর হ্যাঁ। তো এখানে ঢাকাতে বসে তোমরা একটু ঢাকা নিয়ে চিন্তা করো, ওই দিল্লি না ঢাকা, তো ঢাকা ঢাকা, তো ঢাকা নিয়ে একটু নিজেদের চিন্তা করো, তোমাদের কি অবস্থা হবে টবে, সেখানে আসলে কি হয় না হয়, তোমরা এটা নিয়ে চিন্তা করো। দিল্লিতে কি হচ্ছে, ওই আমরা কি জানি একটা বলে না, আমার বাপ বলতো তো, সে নিজের খায় আরেক বেটার এখানে পাকা ধানে মই দিতে যাও, ওই পাকা ধানে মই টই দেওয়ার কথা ভুলে যেতে বলুন এদের। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা পরিষ্কার করেই শুনলেন, ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক বললেন যে ভারতের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি আসলে বা এই আন্দোলনের পরিস্থিতি গত 2-3 দিনে একটা জটিল রূপ নিচ্ছে। কিন্তু যাই হোক, পরিস্থিতি যতই খারাপ হোক, যতই পরিবর্তন আসুক না আসুক, সেটি শেখ হাসিনার উপরে প্রথমত প্রভাব পড়বে না, এবং বাংলাদেশের উপরেও তেমন একটা প্রভাব পড়ছে না, যদি না এটি একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তুমুল কোন আন্দোলন রূপ না নেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং খেয়াল রাখুন যে কথাটি সুবীর ভৌমিক বললেন, যে যারা বাংলাদেশে বসে ঢাকা না দিল্লি স্লোগান দিচ্ছেন এবং ঢাকা ঢাকা বলছেন, তাদেরকে ঢাকা নিয়েই থাকতে বললেন, চিন্তা করতে বললেন। দিল্লির চিন্তা করে তাদের ঘুম নষ্ট করার দরকার নাই। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে হাদির যে বউ, ওই যে জুলাই মুর্দা নাকি জিন্দা শহীদ হাদির, সেই হাদির বউ কিন্তু লন্ডন চলে যেতেছে। কেন? আরে বাবা, তোমার 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 ভাতারের জন্য এই দেশে বিপ্লব হয়ে গেল,
আর আমি তুই জানি কি পালাইতেছিস। হয়েছে, আমি জানি কি হয়েছে। একটু এখন প্রিয় দর্শক ক্ষমা করবেন, তো ওই যে কারণ ওই যে আপনি যেখানে আছেন সেখানে ওই গেঞ্জিরাই হচ্ছে গিয়ে সরকার পরিবর্তন করছে, যার ফলে এই ঘটনা কিন্তু এই কেপি শাহ ওলি থাকাকালীন কিন্তু এই ঘটনা আমি দেখি নাই, আমি বলতে বাধ্য হচ্ছি আর কি। জি জি এখন এখন শুনেন, তাহলে আপনি দেখেন একটা জিনিস আপনি দেখেন যে বাংলাদেশে বাংলাদেশে মৌলবীরা এখন ভাতে মরতেছে, তাহলে ব্যবসায়ীদের অবস্থা কি? মৌলবীরা ভাতে মরতেছে মানে কিন্তু এই যে মৌলবীরা ভাতে মরে মানেই কিন্তু পাবলিকের পকেটে টাকা নাই। কারণ টাকা আপনি নেই। যে 50টা টাকা যে একটা মাদ্রাসার ছাত্রকে দিবেন, ওই 50টা টাকা দিলে আপনি তো কামাই থাকতে হবে 200 টাকা। হবে, হ্যাঁ। ওদেরকে দিবেন না। রিক্সাওয়ালারে আপনি বোনাস দিবেন 20টা। আরো ভালো কথা, আসল কথাই ভুলে গেছি, রিক্সাওয়ালাদের এখন মানুষ না, রিক্সায় চড়ে না মানুষ। না, মানুষের হ্যাঁ, গায়ে রিক্সা টেয়া নাই। রিক্সা রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করছি কামাই নাই কেন? ও ঢাকা শহরে মানুষ নাই, কয় আছে। কয় ভাই পকেটে টাকা থাকা লাগবো তো, কয় 70 টাকা দিয়ে যে রিক্সা, কয় 50 টাকা নিচ্ছে তো রিক্সা ভাড়া নাই, কয় কামাই থাকা লাগবো তো। স্যার তো ঢাকা শহরে আপনি তাইলে ভাই আমার একটা কথা বলেন, একটা প্রশ্নের জবাব দেন। সেটা হচ্ছে এই শেখের বেটি একটা মেট্রো রেল কইরে দিয়ে গেছিল, যদি মেট্রো রেল না থাকতো তাহলে কি দশা হয়েছিল মানুষের, আপনি একবার একটু ভাবতে পারেন? একটু ভাবতে ভাই। আপনি মেরে মুখা পা চিনলিয়া না, আপনি আমার ঠোঁটে কথাটা এবার ছিনে নেন না, এবার কথাটা মনে করিয়ে দিয়েছেন। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনি মানুষের কি কষ্ট হইতো জানেন? এই যে 35 টাকা দিয়া 50 টাকা দিয়া 100 টাকা দিয়ে আসা যাওয়া, কি পরিণতি হইতো মানুষের, কি পরিণতিটা হইতো কল্পনা একটা করা বার ভাবেন আপনি খালি। এই ঢাকা শহরে মানুষের কি পরিণতি হইতো কল্পনা করা যায় না। আর আরেকটা জিনিস বলি আপনাকে, সবচেয়ে যেটা ক্ষতি হইতেছে, যুদ্ধে যেমন নারী ও শিশুর ক্ষতি হয়, আপনি জানেন, আপনি নিজে সৈনিক, আপনারা জানেন যে যুদ্ধে প্রথম ক্ষতিগ্রস্ত হয় কে? নারী দুর্বলেরা, হুম। নারী শিশু এবং দুর্বল মানুষগুলো। আপনি কি জানেন শিশুদের পুষ্টির, শরীরের পুষ্টি, আমি ডাক্তারদের সাথে কথা হয়েছে, কয় গড় পুষ্টি আগের চাইতে কমে গেছে এখন, কারণ খায় কম, কারণ বাবার ভাই, ইনকাম। আপনি এসেন গড় পুষ্টি লইয়া, এই শেখ হাসিনা 2 বছর নাই, এখন পর্যন্ত 1500 শিশু শুধু মারা গেছে শেখ হাসিনা নাই বলে। এবার নাই প্রশ্ন বলে। করতে পারেন যে শেখ হাসিনা Right. নাই বলে শিশু মরল এটা কিভাবে? তো সরকারি কারণ হিসেবে 1500, সরকারি হিসেবে। তাহলে বুঝেন বেসরকারি অবস্থা কি, তাহলে বেসরকারি উপায়টা কি? বেসরকারিতে তাহলে কি ঘটে? সুতরাং শেখ হাসিনা আসলে কি কি ঘটবে, অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাই করতে পারতেছি না। আর এইবার আসি সেনাবাহিনীতে কি, আপনি খুবই জটিল একটা প্রশ্নে ফেলে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কি ঘটবে, নৌবাহিনীতে কি ঘটবে, বিমান বাহিনীতে কি ঘটবে? শুনেন, যতই আমরা গালি দিই সেনাবাহিনীকে, ওইখানে তো মিনিমাম তো দেশপ্রেমিক মানুষ আছে তো, তাই না? কমপক্ষে তো একটা অবস্থান আছে। যদি 100 জনের মধ্যে অন্তত 20 জন তো আওয়ামী লীগের পক্ষে আছে, 20 জন তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, সবাই তো আর জামাত হয়ে যায় নাই। ওদের কিন্তু দাঁতের দাঁত কামড় দিয়ে তারা পড়ে আছে। আর আপনি ভালো করেই জানেন সেনাবাহিনীর বিদ্রোহ কিন্তু বেশি দিন চাপায় রাখা যায় না, সেই জন্য কিন্তু ইউনুসের সরাইছে। এই ওয়াকার সাহেব পরিবর্তন হোক না, শুধু যারে তারেক রহমান আনবে তাকে তো যেতেই হবে, ওয়াকারকে তো হি মাস্ট গো, তাকে তো যেতেই হবে, আজ না হোক কাল তো যেতে হবে। আর আর তখন কি ঘটবে? আর যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে একটা কাজ ভালো করেছেন, মানে তাকে যারাই পরামর্শ দিয়েছেন, যেমন শেখ হাসিনাকে, যে আপনি ঘোষণা দেন আপনি আসতেছেন, অথবা তিনি নিজেও যদি সেলফ ঘোষণা দিয়ে থাকেন, ঝুঁকি নিয়ে থাকেন, চমৎকার একটা কাজ হয়েছে ভাই। আপনি বিশ্বাস করেন পুরো বাংলাদেশ ওই হ্যাঁ, বাংলাদেশ যতই চাপাচাপি, মানে যারা যতই চাপাচাপি করুক, যতই চাপা মারুক, এই বিএনপি, জামাত, হেফাজত, আমার বাবির পোলা সহ, ভিতরে ভিতরে কিন্তু তারা, তাদের পায়ের নিচে মাটি নাই। এই মানে জামাল সিরাজুদ্দৌলার ভাষায় আইলো বিলা, আর আমাদের জামাল ভাষা আইলো রে আইলো, এই বুঝি আইলো, আয়া সারলো। সবারই এই, বরং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের চাইতে সাধারণ মানুষ বেশি আলোচনা করতেছে।